আমরা নির্যাতিত সরকার, নিষ্পেষিত সরকারের অত্যাচারে আজ 16টা বছর আমাদের সন্তানকে নিয়ে আমরা লিখিতভাবে জীবনযাপন করছি। আমাদের সন্তান বেবস করা সন্তান। আমি বাড়িতে বলে আসছি, আমার স্ত্রীকে আমার সন্তানকে আমি বলিনি, ওর মাকে ফোন দিয়ে ওর মা ফোন দিয়েছে তোর আব্বা তো ঢাকায় গিয়েছে, তারপর সেই সন্তান এখন খোঁজে আমার কাছে চলে আসছে। আমরা আজকে হয় মরবো এখান থেকে, আর নাইলে আমাদের দাবি আদায় করে নিয়ে আমরা এখান থেকে যাবো, অন্যথায় আমরা যাবো না না না। কল্যাণ রাখছেন জায়গাতুল মত কোরআনের আয়াত। আমরা এখানে দ্বিতীয়বার মরতে এসেছি, প্রথমবার আমাদের স্বৈরাচারী সরকার মেরেছে, এইবার আমার আসল মৃত্যু নিয়ে আমাদের দাবি নিয়ে এখান থেকে যাবো, অন্যথায় আমরা যাবো না। আসসালাম। 2009 সালে সম্পূর্ণভাবে অন্যায়ভাবে আমার আব্বা নির্দোষ, একজন শুধু আমার আব্বা না, যারা মিডিয়ার সদস্য তারা সবাই নির্দোষ, তাদেরকে ফাঁসানো হয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে ফেরস্ত করা হয়েছে শুধুমাত্র মিথ্যা সাক্ষী দেয়নি বলে। আজকে আমার আব্বু 3.5 বছর জেল খাটছেন। আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আব্বু ঢাকা আসছেন। আব্বু ফোন দিয়ে বলছেন যে আব্বুকে এই অবস্থায়, আমি কর্মস্থল থেকে চলে আসছি। একটা পিতা যখন এই অবস্থায় থাকে কোনো সন্তান কি পারে? আমি আর কিছু বলতে পারবো না, আমার বলার মতো সিচুয়েশন নেই। শুধু একটাই দাবি, তাদের ন্যায্য অধিকার ফিরাই দিক, তাদের ন্যায্য যে হারানো সম্মান। আমার বাবার পায়ে যখন ডান্ডা বেড়ি পরে নিয়ে গেছে তখন আমার এই বুক ফেটে গেছে। 3.5 বছর আমি ঈদের দিন আমি জেলখানা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেছি, সবার বাবার সাথে ঈদ করে, আর আমি জেলখানায় গিয়ে আমার বাবার 2 কানে খালি মুখ দেখেছি, আর আমি কান্নাকাটি করেছি। আমি সেই সন্তান, আমার চোখের পানির মূল্য কি দিতে পারবে কেউ? আমার আর বলার কিছু নেই। অবস্থান নিয়েছি এই কারণে যে আমাদের বেঁচে থাকার অধিকার নিয়ে এখানে এসেছি। হয় বেঁচে থাকবো, না হলে মৃত্যুবরণ করব। কারণ আমাদের মরণ তো একবার হবেই, কারণ আমাদের এটা ন্যায্য অধিকার। বলতেছে যে 16 বছর আপনারা আসেন নেই, ইয়ে করেন নেই। আর 16 বছরের সরকার তো এখন নাই, আছে 16 বছর সরকার, এখন সেই সরকার নাই তো। এখন যারা বসি আছে তারা যদি স্বৈরাচার সাজিয়ে যদি বসে থাকে, তাহলে তো এই দেশ আর কোনোদিন ভালো হবে না। আমরা এই দেশের সীমান্ত রক্ষা করছি, এই দেশের সীমান্তে এই বিডিআর থাকা অবস্থায় এই সীমান্ত তারা অতিক্রম করতে পারেনি। আজ তারা সীমান্তের পিলারের সঙ্গে তারা তার কাটার বেড়া দিচ্ছে। কই এই সরকার তো কিছু বলতেছে না, কেন বলতেছে না? আমাদের নিয়ে এখানে পুনর্বহাল করিয়ে ওখানে পাঠাতে বলে সব আমরা ওখান থেকে উড়িয়ে দিয়ে দেবো। কথাটা বোঝেন নাই? আমরা সে সময় সেই সীমান্তের সাধারণ মানুষ, সীমান্তে থাকা বিডিআর যারা ছিল, আমরা সব সময় এখানে প্রতিহত করছি। বিএসএফ আমাদের চোখের সামনে থাকতে পারেনি। বিএসএফকে মানে বাইনুগুলো দিয়ে খুঁজি দেখা হয়েছে কোথায় তারা, কারণ তারা ভয়তে বিডিআরের সামনে আসেনি। তো সেই কথাই বলতে চাই, এরা কোন স্বৈরাচার আবার আসি জায়গা দখল করলো যে তারা বিডিআরের যেটা সর্বপ্রথম এই হাসিনা সরকার হয় 1.5 মাসের মাথায় তারা এই ষড়যন্ত্রটা করলো, এই হত্যাকাণ্ড চালালো এবং এই বিডিআরকে তারা প্রতিহত করলো এবং দেশের সার্বভৌমত্বকে তারা দুর্বল করে ফেললো এবং ভারতীয় আগ্রাসন তারা আক্রমণ করলো। কেন তারা এরকম করলো এটা বুঝতেছে না। এখনও তারা সেই অবস্থায় আছে, সেই ভারতের আগ্রাসনকে ধরিয়ে আছে। এরা কোন ফ্যাসিস্ট? এরা কোন ফ্যাসিস্টের দালাল? এরা তো ভারতের দালাল দেখতেছি। আমরা আজকে না, গতকাল থেকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে বিগত 2009 সালে পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটেছিল সেটার জন্য বিগত সরকার 18,520 জন বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করেছে। সেটার অনেক নিরপরাধ বিডিআরকে চাকরিচ্যুত করেছে। সেই চাকরিতে পুনর্বহাল এবং কিছু সংখ্যক বিডিআর সদস্যকে এখনও জেলে আটক রেখেছে। তাদেরকে মুক্তির দাবিতেই আমরা আজ 2 দিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান গ্রহণ করছি। সর্বশেষ আজকে আমরা দুপুর 12টার পরে ছাত্র সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে আমরা সচিবালয়ে ঘেরাওয়ের একটা প্রোগ্রাম দেই। সেই সুবাদে আমরা সচিবালয়ের দিকে অগ্রসর হলে এখানে পুলিশ আমাদেরকে আটক করে দেয় এবং বর্তমানে হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক উনি আসছেন। এই সাথে আমরা আরেকটা সংবাদ জানতে পেরেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা টিম আমাদের সাথে কথা বলার জন্য আমাদের এখান থেকে কয়েকজন সদস্যকে ওনারা যাওয়ার জন্য আহ্বান করেছেন। কিছুক্ষণের মধ্যেই ছাত্র সমন্বয়ক এবং আমাদের বিডিআরের সদস্য 5 থেকে 7 জন মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন
এই জন্য আমরা এখানে অপেক্ষায় আছি। আপনাদের যে দাবি নিয়ে আসে কতটুকু যৌক্তিক বা মনে হচ্ছে যে এটা পালন করবে যিনি অন্তর্বর্তী সরকার রয়েছে? না, এটা আমাদের, আমি মনে করি এটা আমাদের যৌক্তিক 100% যৌক্তিক দাবি। যেহেতু হত্যাকাণ্ড ঘটেছে পিলখানা ঢাকায়, কিন্তু বিগত সরকার 64টা জেলার সুদূর রাজশাহী, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, বান্দরবন বিভিন্ন স্থান থেকে 12,000 বিডিআর সদস্যকে তারা বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করে চাকরিচ্যুত করেছে। পিলখানায় তখন 6,000 লোক ছিল, তাদেরকে চাকরিচ্যুত করেছে। আমি বলি, পিলখানায় হত্যাকাণ্ড ঘটেছে, 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন সেখানে শহীদ হয়েছেন। অবশ্যই অপরাধী বিডিআর আছে। আমরা সেই অপরাধী বিডিআরদেরকে তদন্ত সাপেক্ষে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য আমরা সোচ্চার হয়েছি। আমরা সবাই চাই, আমরা 18,000 বিডিআর যে ভুক্তভোগী, আমাদের মধ্যে আমরা সবাই চাই যে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আছে তাদেরকে শনাক্ত করে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। একই সাথে এই 18,520 জন বিডিআরের মধ্যে যারা নিরপরাধ তাদেরকে সরকার পূর্ণ সুযোগ সুবিধা সহ চাকুরিতে পুনর্বহাল করবে, এটাই আমাদের প্রধান উপদেষ্টার নিকট আমাদের আশা। হ্যাঁ, আমাদের সঙ্গে নিশ্চয়ই অন্যায় করেছে। এটা হত্যাকাণ্ড ঘটেছে পিলখানা ঢাকায়, রাজশাহীতে কোনো ঘটনা ঘটে নাই। আমি চট্টগ্রামের বান্দরবন ছিলাম, আমি একটা ক্যাম্পের দায়িত্বে ছিলাম। সেখানে সরকারের 10 টাকার ক্ষতি আমি এবং আমার অধীনস্থ কোনো সৈনিক করে নাই, অথচ সেখানে আমাকে একটা অজুহাত দিয়ে যে বিদ্রোহ দমনে সে ব্যর্থ হয়েছে। কিন্তু কিসের বিদ্রোহ? সেখানে তো আমার কোনো সৈনিক সরকারের কোনো 10 টাকার ক্ষতি করে নাই, কোনো অফিসারের সাথে অসৎ আচরণ করে নাই, এমনকি কোনো ভাঙচুর করে নাই। তাহলে কেন? আমার তখন 26 বছর, 26.5 বছর চাকরি ছিল। 25 বছরে এই বাহিনীতে রিটায়ারমেন্ট হয়। আমার এই পেনশনেবল চাকরি থেকে আমাকে 5 বছরের জেল দিয়ে সরকার আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এজন্য আমি কেন, অধিকাংশই পিলখানার বাহিরে যারা ছিল আমি মনে করি তারা 100% 100% নিরপরাধ। শুধু পিলখানায় যারা ছিল এদের মধ্যে অনেক লোকের আটক করেছে, যারা এখনও জেলের মধ্যে আছে, এর মধ্যে অপরাধী আছে। আমি সরকারের নিকট এবং এই দাবি নিয়েই আমরা আসছি যে এই অপরাধীদের মধ্যে যারা প্রকৃত অপরাধী তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং যারা নিরপরাধ দীর্ঘ 16 বছর যাবৎ জেলের ঘানি টানছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। এইটাই আমাদের বর্তমান সরকারের নিকট আমাদের আবেদন।